মজিদ প্রশ্ন করল, কলমা জানো মিয়া? দুদু মিয়া হাসল, কারণ সে কলমা জানে না। আওয়ালপুরের পীর আবার সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে, তার আগমনে মজিদের আবার মন খারাপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এইচএসসিতে লাল সালু উপন্যাসটা পড়নি তাদের আর পড়ার দরকারও নেই। এই ক্লাসটি করবে এবং এই ভিডিওটা যারা শেয়ার দিয়ে এই পিডিএফটা নিজের কাছে রাখবে, তার আলাদা করে আর উপন্যাস পড়া লাগবে না। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ, সে কি কি করেছে, মোহাব্বতনগর গ্রামে তার প্রবেশটা কেমন ছিল, সেখানে সে তার ধর্ম ব্যবসাকে কিভাবে গুছিয়ে নিয়েছে, এই ধর্ম ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে তার প্রথম ঢাল হিসাবে তার স্ত্রী রহিমাকে কিভাবে কাজে লাগিয়েছে, রহিমার স্বামী ভক্তি কিংবা পীরের প্রতি ভালোবাসা কিভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, তার বাইরে মজিদের প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে জমিলার আবির্ভাব কিভাবে ঘটেছে, সে কিভাবে মজিদের কাজগুলাতে বাধা বিপত্তি দিত, তার বাইরে তাহের কাদেরের বাপ কিরূপ আচরণ করত তার ফ্যামিলি মেম্বারদের সাথে। আমরা এই গ্রামের সবচেয়ে বড় মাতব্বর খালেক ব্যাপারী, মজিদ যখন গ্রামে আসবে তখন গ্রামের সবচেয়ে মাতব্বর লোকটাকে তার হাতে নিতে হবে। এই খালেক ব্যাপারীকে সে কিভাবে হাত করে নিয়েছে। খালেক ব্যাপারীর পর আওয়ালপুরের পীর, যিনি সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখতেন, তার আগমনে মজিদ আসলে কি কি করেছিল, তাকে রুখে দেওয়ার জন্য কি প্ল্যান ছিল তার, এবং এর বাইরে গিয়ে আমেনা বিবি, যিনি খালেক ব্যাপারীর স্ত্রী ছিলেন, তাকে কেন তিনি তালাক দেওয়ার পরিকল্পনা করেছিলেন, ধলা মিয়া আসলে কে, যিনি খালেক মাতব্বরের শালা ছিলেন, এবং এর বাইরে গিয়ে দুদু মিয়া, যাকে মজিদ প্রশ্ন করেছিল কলমা জানে কিনা, তখন তিনি বলেছিলেন আমি গরিব মুরুক্ষ মানুষ। মজিদের প্রশ্ন শুনে দুদু মিয়া অনেকটা হাসি মুখ করে ফেলেছিলেন, কারণ তিনি কলমা জানতেন না। আজকের এই ক্লাসটা যারা করবে তাদেরকে এই পিডিএফটা দিব এবং সাথে আমরা এমসিকিউ সলভ করে দেখাবো যে কিভাবে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষায় এই লাল সালু উপন্যাস থেকে প্রশ্ন আসবে। এই স্লাইডের পাশাপাশি যারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংকের পিডিএফ পাবে। যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াই, আমরা চাই তোমার এইচএসসি রেজাল্টটা ভালো হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়টা সহজ হোক, তাই ভিডিও শেয়ার দিয়ে পেজে এসএমএস করলে তুমি প্রশ্ন ব্যাংকের পিডিএফ পেয়ে যাবা। যে প্রশ্ন ব্যাংকের পিডিএফ পড়ে তুমি আগে থেকে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করতে পারবে। লাল সালু উপন্যাসটি সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা প্রথম উপন্যাস। তিনি তার প্রথম উপন্যাসেই বাংলা সাহিত্যে একটা আগাম জানান দিয়েছেন যে মোটামুটি একজন সেরা লেখকের জন্ম হতে যাচ্ছে, এবং এই উপন্যাসটি 1948 সালে প্রথম প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এর প্রেক্ষিতে 2001 সালে তানভীর মুকাম্মেল এটা নিয়ে ছবি তৈরি করেছেন, তানভীর মুকাম্মেল। সো যারা উপন্যাস পড়ার টাইম নেই তারা কিন্তু চাইলে সেই ছবিটাও দেখে ফেলতে পারো। ছবিটা দেখে যদি আরেকবার উপন্যাসটা পড়ো তোমার জন্য ইজি হবে। সো তানভীর মুকাম্মেল 2001 সালে লাল সালু ছবি বানিয়েছেন, যে ছবি 8টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে, প্রায় 8 বার। সো এই উপন্যাসের মূল থিমটা যদি বলি, এই উপন্যাসে একটা গ্রাম আছে মোহাব্বতনগর, সেখানে মজিদ নামে এক লোক এসে দেখলো এই গ্রামের মানুষ অনেক বেশি ধর্মভীতু। তাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে সে তার মাজার ব্যবসাকে এইখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর এই মাজার ব্যবসাকে গুছিয়ে নিয়ে সে তার সুন্দর জীবন যাপনের জন্য যখন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিল, সেই ধাপে যারা তাকে বাধাগ্রস্ত করছিল বা তার জন্য কাটা হয়ে দাঁড়াতে পারে তাদেরকে সে সিস্টেমে এখান থেকে সরিয়ে দিচ্ছিল, যাতে করে সে সুন্দর করে সেই এলাকায় ব্যবসা বাণিজ্য করতে পারে এই মাজারকে কেন্দ্র করে। এর বাইরে সেখানে একজন শিক্ষিত ছেলে ছিল আক্কাস, যে সেই গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। মজিদ টেকনিকে স্কুল প্রতিষ্ঠা করলে সবাই শিক্ষিত হলে যদি এই ভাওতাবাজি ধরে ফেলে, সে তাকে একেবারে আলাদা করে দিচ্ছিল যে এখানে একটা মক্তব হোক, এখানে ছেলেরা আরবি শিখুক, কিন্তু ইংরেজি শিখার দরকার নেই। আর গ্রামের মানুষ ধর্মীয় অনুভূতিতে ভালোবেসে তারা বলছে যে হ্যাঁ, ইংরেজি শিখে কি হবে, সবার ধর্মীয় অনুভূতিকে ভালোবেসে আমাদের আরবি শেখার দরকার। সো এই হচ্ছে ঘটনা। সামনে ধাপে ধাপে আমরা পুরো ঘটনা দেখব। এখানে দেখো, যদি তুমি প্রশ্ন পড়ো পরীক্ষা এইভাবে আসে যে লাল সালু উপন্যাসে মজিদের মোহাব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল। সো মূল গ্রামটা ছিল মোহাব্বতনগর গ্রাম, সেখানে সে এক নাটকীয়ভাবে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে সে একটা জঙ্গলের মতো ঘন গাছপালা আচ্ছাদিত জায়গার মধ্যে একটা কবর দেখতে পায়। সেই কবরটাকে সে এসে বলে যে এটা পীরে মুদাসসিরের কবর, এখানে পীরে মুদাসসির আছে। এই এলাকার মানুষ তাকে দেখলো না, তার সেবা যত্ন করলে তারাও পরবর্তীতে বা আখিরাতে ভালো
ভালো সুবিধা পাবে, এই পীরের অধীনস্থ থাকলে তারা সুখে শান্তিতে থাকবে, এই বলে সে তার ব্যবসা বাণিজ্যের প্রথম অংশটা শুরু করে এবং গ্রামে প্রবেশ করে সে প্রথমেই রহিমাকে বিয়ে করে। রহিমা এর আগে একটা বিয়ে করেছে, দ্বিতীয় বর হিসাবে রহিমা মজিদকে বিয়ে করেছে। তাহলে মজিদ হচ্ছে রহিমার দ্বিতীয় স্বামী, তার প্রথম স্বামী মারা গিয়েছে, রহিমা বিধবা, এবং সে একজন ধর্মপ্রাণ মানুষ ছিল, সে ধর্মীয় অনুভূতিতে অনেক বেশি বিশ্বাস করতো এবং সে ভাবতো মজিদের মধ্যে কোনো ক্যারেক্টার আছে বা মজিদের মধ্যে কোনো জাদুটোনা আছে, কারণ পীরের খাদেম সে, সেই মাজারটা পরিচালনা করতেছে, আমার মজিদের অধীনস্থ থাকলে হয়তো ভালো হবে। সো মজিদ এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এবং মজিদের প্রথম স্ত্রী রহিমা, সে মোট 2টি বিয়ে করেছে। প্রথম স্বামী কিন্তু মারা গিয়েছিল, পরবর্তীতে সে মজিদকে বিয়ে করে। এখন তুমি যদি ঠান্ডা মাথায় দেখো যে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ, এই মজিদ হচ্ছে কেন্দ্রীয় চরিত্র। তো মজিদের শারীরিক গড়ন ছিল শীর্ণকায়, অর্থাৎ সে একেবারে হালকা শরীরের একটা লোক ছিল। তার প্রথম স্ত্রীর নাম রহিমা এবং দ্বিতীয় স্ত্রী হিসাবে সে আরেকটা বাচ্চা মেয়েকে বিয়ে করে, জমিলা। রহিমার একটু বয়স ছিল ধরো 40-45-এর মতো, আর জমিলার বয়স ছিল খুবই কম, 13-14 বছরের, একেবারে কিশোরী। মজিদ খালেক ব্যাপারীকে পুরোপুরি বসে আনে গ্রাম পরিচালনার জন্য। এখন মোহাম্মদনগরে যখন মজিদ আসলো, আমি একটা গ্রামে যখন যাব তখন দেখবো যে ওই গ্রামের সবচেয়ে মুরল বা নেতা টাইপের লোককে, তো ওই গ্রামের সবচেয়ে মাতব্বর টাইপের লোক ছিল খালেক ব্যাপারী। সে পুরো গ্রামটাকে তার নিজের আয়ত্তে আনতে হলে খালেক ব্যাপারীকে তার হাতে আনতে হবে। সে খালেক ব্যাপারীর কাছে যায় এবং তাকে আস্তে আস্তে বসে নিয়ে আসে যে এই পীরের খেদমত করলে আমরা পরবর্তীতে পরকালে অনেক সুখ পাবো, আমাদের দায়িত্ব এই পীরের খেদমত করা, তার আদেশ নিষেধগুলো মেনে চলা। সো এই বলে সে প্রথম কিন্তু এই খালেক ব্যাপারীকে তার আয়ত্তে নিয়ে আসে এবং আস্তে আস্তে পুরো গ্রাম তার অধীনে চলে আসে। পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথর বলতে মজিদের কথা বলা হচ্ছে, যে মজিদ একেবারে একবারে শক্ত হয়ে গেছে পাথরের মতো, হঠাৎ নড়ে উঠে দেখে মনে হয়। সো পুরো উপন্যাসটা পড়লে, তুমি মুভিটা দেখলে অনেক স্পষ্ট ধারণা পাবা। অন্ধকারে মজিদের চোখ চকচক করে সাপের মতো পরীক্ষায় আসে, যে এখানে পুরো উপন্যাসটা যখন তুমি পড়বা তখন তো তোমার হচ্ছে ঔপন্যাসিক অনেকভাবে প্রতিটা ক্যারেক্টারকে চিত্রায়িত করেছেন। সেখানে বলছেন যে মজিদকে অন্ধকারে যখন তার দিকে কেউ তাকায়, ওই আমলে তো অনেক বেশি কারেন্ট লাইট বাতি এগুলা ছিল না। সো কারেন্ট লাইট বাতি যেহেতু ছিল না, মজিদের চোখে অন্ধকারের সময় তাকালে সাপের মতো মনে হতো। মজিদের শক্তি উপর থেকে আসে ওই শালু কাপুরের আবৃত মাজার থেকে। উক্তিটিতে ফুটে এসেছে ধর্ম ব্যবসা। তো বলা হয় না যে মজিদ এত শক্তি পায় কিভাবে, মজিদের এত কারিশমা কিভাবে, তো বলা হচ্ছে মজিদের এই বুদ্ধি, জ্ঞান এবং আধ্যাত্মিকতা এই সব কিছু আসে ওই লাল শালু অর্থাৎ লাল কাপড় থেকে আসে। মাজারের ওই আবৃত অর্থাৎ মাজারকে যে একটা লাল কাপড় দিয়ে ঘুরে রাখা হয়, সেখান থেকে মজিদের সকল শক্তি আসে। মজিদ হাসুনির মাকে কি রঙের শাড়ি কিনে দিয়েছিল? সো মজিদ এই উপন্যাসে হাসুনির মাকে বেগুনি রঙের শাড়ি কিনে দিয়েছিল। সো হাসুনির মা হচ্ছে তাহের, কাদের এবং রতনের বোন। সো আমরা এটা নিয়ে একটু পরেই কথা বলছি। দেখো, ঠেঙ্গা বুড়ো মজিদের কথায় বিভ্রান্ত হয়। সো ঠেঙ্গা বুড়োকে মজিদ কথা বলে বিভ্রান্ত করে দিয়েছে। পুরো উপন্যাসটা পড়লেই তথ্যগুলো পাবা এবং পরীক্ষায় এই তথ্যগুলো বারবার আসে। সো মজিদ দেখলাম, মজিদের প্রথম স্ত্রীকে ছিল রহিমা, যাকে আশ্রয় করে মজিদ এই মোহাম্মদনগর গ্রামে তার প্রথম কার্যক্রম চালায়। সো সেখানে দেখো, মোহাম্মদনগর গ্রামের মেয়ে ছিল রহিমা, মজিদের প্রথম স্ত্রী। মজিদের সাথে বিয়ের আগে রহিমার বিয়ে ছিল এবং রহিমা ছিল বেওয়া। বেওয়া অর্থ হচ্ছে সে বিধবা নারী ছিল। বেওয়া শব্দটা একটা ফার্সি ভাষার শব্দ। গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা হলুদ কালার করে দিয়েছি। রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না, কারণ স্বামী ভক্তি ও ধর্মনিষ্ঠা। সো রহিমাকে সে ভুলিয়ে ভালিয়ে বলে যে আমার আরেকটা বিয়ে করা উচিত, আমার আরেকটা বউ দরকার। তখন রহিমা বলে যে হ্যাঁ, আপনি যদি চান আরেকটা বিয়ে করতে পারেন, আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, আপনার প্রতি আমার আস্থা আছে, আপনি যদি চান বিয়ে করেন, সেটা যদি আমাদের জন্য ভালো হয়, আমাদের সমাজের জন্য ভালো হয়, আপনি বিয়ে করেন। শেষে ভুলিয়ে বুঝিয়ে জমিলাকে বিয়ে করার জন্য রাজি করা। ও যখন হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে, এখানে ও হলো রহিমা। সো রহিমা যখন হাঁটতে হাঁটতে যেত তখন মজিদ আর চোখ দিয়ে লুচুদের মতো লুকিয়ে লুকিয়ে দেখতো, কারণ মজিদ চরিত্রটা তো আসলে খাঁটি না। রহিমা মাটিতে আওয়াজ করে হাঁটে। সো রহিমা যখন হাঁটে তখন মাটিতে এরকম আওয়াজ হয়, রহিমা হাঁটলে মাটিতে আওয়াজ হয়। মোহাম্মদনগরে মহিলারা রহিমার কাছে তাদের সমস্যার কথা বলতো। সো শুরুর দিকে যারা পুরুষ ছিল তাদের জীবনের শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, এগুলো মজিদকে বলতো। মজিদ সেটা পীর থেকে একটা সমাধান এনে দিত, অর্থাৎ পীরে মুদাসসির থেকে। আর যারা মহিলা ছিল, মহিলারা তো তাদের অনেক শারীরিক সমস্যার কথা পুরুষের কাছে বলতে পারে না, সেটা রহিমাকে গিয়ে বলতো। রহিমা সেই জায়গায়
তাদের মহিলাদের খাদেম হিসাবে কাজ করত। তারপরে দেখো গভীর রাতে রহিমা আর হাসুনির মা ধান সিদ্ধ করে। সো উপন্যাসের একটা প্রেক্ষিতে বলা হয় যে যখন রাত গভীর হয় তখন রহিমা এবং হাসুনির মা ধান ভাঙে। হাসুনির মাকে আমি আগেই বলেছিলাম, হাসুনির মাকেই কিন্তু একটা বেগুনি রঙের শাড়ি দিয়েছিল তোমার মজিদ, এবং সে হচ্ছে তাহের কাদেরের বোন। দেখো ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, এই উক্তিটা রহিমার ছিল যে ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে। সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক ছিল জমিলা। সহজ প্রাণ ধর্মের অর্থাৎ রহিমার অনেক স্বামী ভক্তি থাকলেও পরবর্তী বিয়ে যখন মজিদ গিয়ে তোমার হচ্ছে জমিলাকে করলো, সেই জমিলা ছিল একেবারে সহজ সরল, সে এত কিছু মানতো না, তার মধ্যে এত ধর্ম ব্যবসা ট্যাবসা এইগুলো কিছু নাই। সে জানে যে আমার বয়স অল্প, আমি ঘুরে বেড়াবো উড়ে বেড়াবো, আমার যা ইচ্ছা তা করব, কোনো বাধা নিষেধ মানবো না। সো প্রথম যখন এই জমিলার সাথে বিয়ের আলাপ হয়, যখন মজিদ তাকে বিয়ে করতে আসে, জমিলার বাবা মা যখন মজিদের সাথে বিয়ের আলোচনায় যায়, তখন জমিলা ভাবছিল মজিদ মনে হয় তার শ্বশুর, মজিদের ছেলের সাথে হয়তো তার বিয়ে হবে। কিন্তু এই ধর্মীয় গেরা করলে মজিদের লোভের কাছে হার মানতে বাধ্য হয় জমিলার যারা তৎকালীন সময় বিয়ের গার্ডিয়ান ছিল। সো তারা বাধ্য হয়ে এই জমিলাকে মজিদের কাছে বিয়ে দেয়। দেখো উপন্যাসের প্রতিবাদের প্রতীক হচ্ছে জমিলা, প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীকের নারী চিত্র ছিল এই জমিলা। মজিদের দ্বিতীয় স্ত্রী হচ্ছে এই জমিলা, বয়সে নিতান্তই কিশোরী, গরিব ঘরের মেয়ে, স্বামী এবং স্বামীর বয়স নিয়ে হাসি ঠাট্টা করে। ওই যে সে ভাবছিল এটাই মনে হয় তার শ্বশুর, এখন থেকে এটাই তার স্বামী। মজিদকে প্রথম দেখে জমিলা তার ভাবি শ্বশুর মনে করে, ভাবি মানে ভবিষ্যৎ শ্বশুর মনে করে। জমিলা সন্ধ্যার ঘুমানো অভ্যাস, জমিলা সাধারণত সন্ধ্যা হলে ঘুমায় যায়। এখন আমরা দেখি মাজারগুলাতে সন্ধ্যাবেলা মাজারে বাতি ধরানো হয়, কিন্তু জমিলা সন্ধ্যাবেলা ঘুমায় যায়। তাহলে মজিদের যে মাজার ব্যবসা এটা তো জমছে না রে ভাই, তুমি যদি আমার সাথে সাহায্য না করো আমি তো জমাইতে পারবো না। তারপরে দেখো জায়নামাজে সিজদারত অবস্থায় ঘুমিয়ে পড়ে জমিলা। তো জমিলাকে মজিদ নামাজ পড়তে নিয়ে আসে যে নামাজ পড়তে হবে, আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, আমাদেরকে হচ্ছে পীরের খেদমত করতে হবে। সো জমিলার যেহেতু বয়স কম, সে আল্লাহ খুদা এইগুলাতে মানে একটা বাচ্চা মেয়ের মনে যা থাকে দুরন্ত বনা, উড়ে বেড়াবে ঘুরে বেড়াবে, তাকে নামাজ পড়তে নিয়ে গেলে সে সিজদা অবস্থায় ঘুমায় যায়, বাচ্চা মানুষ। জমিলা আমাদের সমাজ ব্যবস্থার যে অসঙ্গতির শিকার সেটা হচ্ছে বাল্যবিবাহ, অল্প বয়সী বৃদ্ধ লোকের সাথে বিয়ে। কার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল? খ্যাংটা বুড়ি। সো খ্যাংটা বুড়ি এক সময় এসে বিলাপ করছিল, যেটা শুনে জমিলার মন খারাপ হয়েছিল। মজিদ জমিলাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রেখেছিল, যেহেতু জমিলা অনেক তিরিং বিরিং করতো, মানতো না, স্বামীকে নিয়ে হাসি ঠাট্টা করতো, ঘুরে বেড়াতো। এক সময় বাধ্য হয়ে এই জমিলাকে মাজারের খুঁটির সাথে বেঁধে রেখেছিল মজিদ। তারপরে দেখো মোহাম্মদনগর গ্রামে মজিদকে প্রথম কে দেখেছিল? সো এই মোহাম্মদনগর গ্রামে যখন মজিদ নাটকীয়ভাবে প্রবেশ করে, তাকে সবার প্রথম কে দেখেছিল? তাহের ও কাদের, খালেক ও আক্কাস, রহিমা ও জমিলা, নাকি খালেক ও আমেনা? বলো, ঠান্ডা মাথায় বলো দেখি। এক্স্যাক্টলি তোমরা ধরতে পেরেছো যে ভাইয়া এটা হচ্ছে তাহের ও কাদের দেখেছিল। তাহের কাদেররা কিন্তু তিন ভাই, তাহের, কাদের আর তাদের আরেক ভাই হচ্ছে রতন, আর তাদের বোন হচ্ছে হাসুনির মা। হাসুনির মার কোনো নাম নাই, তাদের বোন হচ্ছে হাসুনির মা। মাজারের পাশে দাঁড়িয়ে রহিমা কার জন্য শান্তির প্রার্থনা করে? দেখো এটা হচ্ছে তোমার রহিমা সুনুর বাপের জন্য মাজারের পাশে দাঁড়িয়ে শান্তির প্রার্থনা করে। পরীক্ষায় কিন্তু এগুলো আসে যে মাজারের পাশে দাঁড়িয়ে কে শান্তি, মানে রহিমা কার জন্য শান্তির প্রার্থনা করে? সুনুর বাপের জন্য। এই যে দেখো তাহের কাদেরের বাপ, আমরা একটু তো আগে তাহের কাদের দেখেছি। তো আমরা এই উপন্যাসে দেখি তাহের কাদেরের বাপের 3 ছেলে এবং 1 মেয়ে। মেয়ের নাম হচ্ছে হাসুনির মা, আর 3 ছেলে হচ্ছে তাহের, কাদের ও রতন। বউয়ের সাথে সবসময় ঝগড়া করে এই তাহের কাদেরের বাপ। তাহের কাদেরের বাপ সবসময় বউয়ের সাথে ঝগড়া করে, বউকে অকথ্য ভাষায় গালাগাল করে এই তাহের কাদেরের বাপ। মতিগঞ্জের সড়কের কাছে এসে পড়েছে তাহেরদের নৌকা। তো বলা হচ্ছে তাহের কাদেরদের নৌকা আসছে, মতিগঞ্জের সড়কের কাছে এসে দাঁড়িয়েছে, এবং তারা মোহাম্মদনগরে ঢুকে এই তাহের কাদের সবার প্রথম এই মসজিদকে উদ্ঘাটন করেছিল, যারা ভাই নতুন এক লোক আসছে, খাদেম পীরে। দুজকের লেলিহান শিখা যেন স্পর্শ করেছে তাকে, তাহেরের বাপকে বোঝানো হয়েছে। সো তাহেরের বাপ এত বেশি ঝগড়াঝাটি করতো এবং কিছু হলেই তার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করে অকথ্য ভাষায় গালাগালি করে। সো দুজকের লেলিহান শিখা, বলা হচ্ছে দুজকের একবারে আগুনের শিখা যেন তারে আঘাত করেছে, এই রকম আচরণ সে করে। মানে দুজকের আগুনের শিখা কারো শরীর রাখলে যেভাবে চিল্লাচিল্লি করবে আমরা যেটা কল্পনা করে থাকি, এই রকম চিল্লাচিল্লি করতো এই তাহের কাদেরের বাপ। তারপরে দেখো আওয়ালপুরের পীরের ক্ষেত্রে নিচের কোনটা প্রযোজ্য? আওয়ালপুরের পীর মূলত হচ্ছে মৌসুমী পীর। আমরা বইয়ের মধ্যে দেখি যে তিনি একজন মৌসুমী পীর, তাই তো?
আমরা দেখি যে তিনি একজন মৌসুমী পীর, অল্প সময়ের জন্য আসছে, ময়মনসিংহ অঞ্চলের মধ্যে তিনি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের, সেখান থেকে ভ্রাম্যমান পীর হিসাবে আসছেন এবং তার সূর্যকে ধরে রাখার ক্ষমতা ছিল। এখন নতুন পীরের আগমনে মজিদের মন ভাবছে, কিরে ভাই আমি নিজে বিজনেস করতেছিলাম, এখন যদি আরেকজন চলে আসে তাহলে তো ঝামেলা লেগে যাবে। পীর আমার পীরে মুদাসসিরই ঠিক আছে, নতুন পীরের দরকার নাই। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি বলতে ধর্মীয় গুরামির কথা বলা হচ্ছে, যে ধর্মের গুরামি অনেক বেশি, ধর্মীয় গুরামি অনেক বেশি। দেখো, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের চেয়ে আগাছা বেশি। দেখো, শস্যের চেয়ে টুপি বেশি, যে শস্য আছে না, আমরা যদি দেখি যে শস্য খেতে শস্যর চাইতে টুপি বেশি হয়ে গেছে, আর ধর্মের মানে শস্যের চাইতে টুপি বেশি, অনেক হুজুর টাইপ লুক হয়ে গেছে, আর ধর্মের চেয়ে আগাছা বেশি হয়ে গেছে। এটা বলতে ধর্মীয় গুরামির কথা বলা হচ্ছে, পরীক্ষায় কিন্তু আসে। এখন দেখো, খালেক ব্যাপারী যার কথা বলছিলাম, মজিদ যখনই মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করার পর এই গ্রামটাকে তার দখলে নিতে হলে এই গ্রামের সবার প্রধান যে আছে, গ্রাম প্রধানকে নিয়ে আসলে তো আমার জন্য ইজি হয়। তো এই গ্রাম প্রধান ছিল খালেক ব্যাপারী। তিনি ছিল মোহাম্মদনগর গ্রামের মাতব্বর বা জোতদার। জোতদার অর্থ হচ্ছে জমিদারের কাছ থেকে রায়তি সত্ত্বে পাওয়া চাষের জমির মালিক। অর্থাৎ এটা একটা বাংলা এবং ফার্সি শব্দযুগে গঠিত শব্দ জোতদার। জোতদার মানে হচ্ছে তৎকালীন সময়ে, এই যে দেখো ইংরেজ রাজ্যে ছিল, তৎকালীন সময়ে যারা জমিদার ছিল, এখন জমিদারের পক্ষে তো সকল জমি দেখা সম্ভব না, জমিদার তার কাছে একটা নির্দিষ্ট চুক্তিতে পুরো এলাকার জমি দিয়ে দিত, যে আপনি এখান থেকে চাষাবাদ করে আমাকে ধরেন 500 মণ ধান দিয়ে দিবেন আর বাকিটা আপনি রেখে দিয়েন। তো সে দেখা গেছে পুরোটা পরিচালনা করে ধরো 800 মণ ধান পেয়েছে, 500 ওইদিকে দিয়ে 300 সে রেখে দিয়েছে, ওইটাকে বলা হয় জোতদার। উপন্যাসে খালেক ব্যাপারী ভূস্বামী বা সামাজিক নেতৃত্বশীল চরিত্র। সো পুরো উপন্যাসের একেবারে প্রধান একটা গুরুত্বপূর্ণ হেডমলা ব্যক্তি ছিল এই খালেক ব্যাপারী। মাতব্বর হলেও তিনি শান্তিপ্রিয়, ধর্মপ্রাণ ও নরম মনের মানুষ। সো মাতব্বর হলেও এই খালেক ব্যাপারীর মধ্যে ধর্মভয় ছিল, শান্তিপ্রিয় ছিল, তিনি ঝগড়া ঝামেলা পছন্দ করতেন না। গ্রামের সকল উৎসব এবং অনুষ্ঠান তার নির্দেশে হতো। তার স্ত্রী ছিল 2 জন। মজিদের নির্দেশে 17 বছরের দাম্পত্য জীবন ত্যাগপূর্বক প্রথম বউকে তালাক দেয়। সো সে তার মানে যখন মজিদ দেখলো তার স্ত্রী ছিল, তো তার স্ত্রী আমরা দেখি যে আমেনা বিবি, তার স্ত্রী আমেনা বিবির ঘরে বাচ্চা হয় না। তো বাচ্চা না হওয়ার কারণে এই আমেনা বিবি শুনেছে আওয়ালপুরের পীর, যে মৌসুমী পীর, আরেকটা পীর আছে মসজিদ ছাড়াও, ওই পীরের পানি খেলে হয়তো তার বাচ্চা হবে। তো ওই পীরের থেকে সে পানি পোড়া নিয়ে আসে। এটা যখন মসজিদের কানে আসে তখন মসজিদ চিন্তা করে, কিরে খালেক ব্যাপারীর বউর যদি এখন কোনোভাবে বাচ্চা হয়ে যায়, পানি দিয়ে তো আর বাচ্চা হবে না, ধরো কাকতালীয়ভাবে আল্লাহর রহমতেই যদি বাচ্চা হয়ে যায় তাহলে তো আমি ভোগাস হয়ে যাবো, আমার তো গুরুত্ব থাকবে না। তাই খালেক ব্যাপারীকে দিয়ে আমেনা বিবির তালাক করিয়ে দিয়েছে। 17 বছর যে লোকটা আমেনা বিবির সাথে সংসার করেছে সেই সংসারে ফাটল ধরিয়ে তালাক দিয়ে দিয়েছে মজিদ, শুধুমাত্র নিজের সুবিধা, ব্যবসা বাণিজ্য করার জন্য। তারপরে দেখো, মজিদ কার চোখে ভয় দেখেছে? মজিদ রহিমার চোখে ভয় দেখেছে। তাই মজিদ দেখছে যে শুরুতে ঢুকেই রহিমার চোখে ভয় আছে, তাকে নিয়ে অনেক রহিমা তাকে অনেক ভয় পায়। সেই জায়গা থেকেই কিন্তু মজিদ রহিমাকে কেন্দ্র করে শুরুতেই তার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায় এবং রহিমাকে রহিমার এই বিশ্বাসের উপর সে ফায়দা নেয়। সো এটা করেই তো সে রহিমাকে কনভিন্স করে দ্বিতীয় বিয়ে করে এবং রহিমাকেও তার ব্যবসার অন্তর্ভুক্ত করে। কিন্তু রহিমা অন্ধ বিশ্বাস করে, রহিমা ভাবে যে মজিদ হয়তো রাইট। বিশ্বাসের পাথরে যেন ক্ষুধাই সে চোখ, সেই চোখ হচ্ছে মজিদের। বিশ্বাসের পাথরে যেন ক্ষুধাই সে চোখ। আওয়ালপুরের পীরের কথা বলছি। দেখো, আওয়ালপুরের মানুষের ঢল নামে পীর সাহেবের পদচুম্বন করতে। আওয়ালপুরের পীর বয়ান করেন ফার্সি ভাষায়। তা আওয়ালপুরের এই পীর ফার্সি ভাষায় বয়ান করতেন। মজিদের মন কদিন ধরে চিন্তায় ঘুরপাক খায় আওয়ালপুরের পীরের উপস্থিতির কারণে। এই যে মজিদ একটু ভয় পাচ্ছে, আওয়ালপুরের পীর ফার্সি ভাষায় কথাবার্তা বলে, এটা তো আরো বড় পীর, সবাই তার পায়ে গিয়ে পদচুম্বন, পায়ে চুমু দিচ্ছে, যে এই পীরের পায়ে চুমু দিলে হয়তো আমার পরকাল শান্তিপূর্ণ হয়ে যাবে। এবং এইগুলো শোনার পর মজিদের মনে ভয় হয়, এই যেভাবে আমি ব্যবসা বাণিজ্য করে এদেরকে বোকা বানিয়ে আমি আমার নিজের ফায়দা লুটে যাচ্ছি, যদি আওয়ালপুরের পীর আসে তাহলে তো আমার ব্যবসা বাণিজ্য বন্ধ। পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে, উক্তিটি দ্বারা বোঝানো হয় কুসংস্কার এবং অন্ধবিশ্বাস। সবাই ভাবতো আওয়ালপুরের পীর সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে। তারপরে দেখো, লাল সালু উপন্যাসে মাজারটি তার শক্তির মূল। এখানে শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? এই যে দেখো, মাজারটি তার শক্তির মূল বলতে তার বিশ্বাস, অর্থাৎ এই লাল সালু উপন্যাসে মজিদের মূল শক্তি আসতো মাজার থেকে। মাজারটা ছিল তার শক্তি, তার বিশ্বাস। এই মাজার থেকেই আমি পুরো জিনিসটাকে কন্ট্রোল করব, এই কবরটাকে দেখিয়ে আমি ঠান্ডাভাবে ব্যবসা বাণিজ্য করে যাব। শীতের রাতে ভারী হয়ে নাকে লাগে যে গন্ধ, এখানে কোন গন্ধের কথা বলা হচ্ছে? ধানের গন্ধ। আমরা জানি যে শীতের রাতে শুরুতে বলা হচ্ছিল যে রহিমা
এবং হাসুনির মা ধান ভাঙে, হাসুনির মা ধান ভাঙে, এবং শীতের রাতে সে ধানের গন্ধ একেবারে তোমার এই যে দেখো ভারী হয়ে নাকের মধ্যে লাগে। ঠিক আছে, পরে যদি আমরা দেখি আমেনা, এই আমেনা বিবির কথা বলেছি, খালেক ব্যাপারীর স্ত্রী। দেখো খালেক ব্যাপারীর প্রথম পক্ষের বিবি হচ্ছে আমেনা বিবি। 13 বছর বয়সে তার বিয়ে হয়েছিল, বর্তমানে তার বয়স 30। তার সতীন হচ্ছে তানু বিবি। তাহলে দেখো খালেক ব্যাপারী 2 বিয়ে করেছিল, তাই তো? খালেক ব্যাপারী 2 বিয়ে করেছিল। তো খালেক ব্যাপারী 2 বিয়ের মধ্যে প্রথম বউ হচ্ছে তোমার আমেনা, প্রথম বউ হচ্ছে আমেনা, আর দ্বিতীয় বউ হচ্ছে তানু বিবি। তো আমেনা বিয়ে করছে আজকে 17 বছর হয়, কিন্তু তার বাচ্চা কাচ্চা হয় না। তাই সে আমেনা এই তানু বিবির ভাই আছে, তানু বিবির ছোট ভাই হচ্ছে ধলা মিয়া। তো এই ধলা মিয়াকে দিয়ে আওয়ালপুরের পীর থেকে পানি আনিয়েছিল। আমেনা যখন দেখছে তার বাচ্চা কাচ্চা হয় না, তখন তার যে সতীন তানু বিবির ছোট ভাই ধলা মিয়া আছে, ছোট ভাই না বড় ভাই ধলা মিয়াকে দিয়ে সে আওয়ালপুরের পীর থেকে পানি আনিয়েছে। পানি নিয়ে তার জন্য বাচ্চা কাচ্চা হয়, এটার জন্য সে 17 বছরের আমেনা বিবির স্বামীর সাথে সংসার করার পর তালাকপ্রাপ্ত হয়েছিল মজিদের কারণে। খালেক ব্যাপারী মজিদের কথা মতো আমেনা বিবিকে তালাক দেয়। খালেক ব্যাপারীর বউ আমেনার পেটে 7-এর অধিক বেরিয়ে আছে। সো যখন বলল, মানে মজিদ বলল যে আপনার বউর আসলে কখনো বাচ্চা হবে না, উনার পেটে 7-এর অধিক বেরিয়ে আছে, অর্থাৎ তৎকালীন সময় এইগুলো বলে তাকে আসলে এখান থেকে তালাকপ্রাপ্ত করেছে যেন মজিদের ব্যবসা বাণিজ্যের সমস্যা না হয়। আমেনা বিবি ধলা মিয়াকে দিয়ে পানি পরা আনতে বলে। ধলা মিয়াকে ছিল তানু বিবির ভাই ছিল ধলা মিয়া। দেখো পীরের মাজারকে কিসের সাথে তুলনা করা হয়েছে? পুরো উপন্যাসটা পড়লে আমরা দেখি যে মাছের পিঠের সঙ্গে, একটা মাছের পিঠের সঙ্গে তোমার হচ্ছে মাজারকে তুলনা করা হয়েছে। তাকিয়ে থাকতে ঘুর লাগে, চোখ অবশ হয়ে আসে। কোথায়? এই যে মাজারে অনেকক্ষণ তাকিয়ে থাকতে ঘুর লাগে, চোখগুলা মনে হয় যে অবশ হয়ে আসতেছে। তারপরে যদি দেখো তানু বিবির বড় ভাই, দেখো তাহলে ধলা মিয়াকে, এই যে ধলা মিয়ার কথা বলছি যারা দিয়ে হচ্ছে তোমার আমেনা বিবি পানি আনিয়েছিল, এই যে দেখো তানু বিবির বড় ভাই হচ্ছে এই ধলা মিয়া। বোকা কিসিমের মানুষ, বোন জামাইয়ের ভাত এতই মিঠা লাগে যে নড়ার নাম করে না বছর আনতেও। ব্যাপারীর সামনে কথা বলতে অস্বস্তি করে, পালাই ভাব থাকে, পরগাছা মুরব্বী বলে পরিচিত। খালেক ব্যাপারী তাকে আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পরা আনার জন্য পাঠায়, কিন্তু সে মজিদের কাছে সব বলে দেয়। মজিদকে ঘুষ দেওয়ার প্রস্তাব করে, বুড়ুর মতন সেও ঠেঙ্গা লম্বা মানুষ। তাহলে বলা হচ্ছে যে সে অনেক লম্বা কিসিমের মানুষ, একটু বোকাশোকা টাইপের মানুষ। সে খালেক ব্যাপারীর কথা শুনে আওয়ালপুরের পীর থেকে পানি আনতে যায়, কিন্তু না এনে সেটা মজিদকে বলে দেয়। মজিদ কিভাবে জানলো যে তোমার আমেনা বিবির পানির দরকার? সেটা এই ধলা মিয়া ব্যাককল লোক, বোকা লোকটা গিয়ে হচ্ছে তোমার মজিদকে বলে দিছে। তখন মজিদ তো ফুলে পেয়ে পড়ছে, কিরে ভাই তোরা নিজেরা ব্যবসা বাণিজ্য করে আওয়ালপুরের পীরকে এখানে নিয়ে আসতে চাচ্ছিস, তাহলে তো আমার ব্যবসা বাণিজ্য দুর্বল হয়ে যায়। তৎকালীন সময়ে এই ধলা মিয়ার থেকে ইনফরমেশন পেয়েই মজিদ সাধারণত খালেক ব্যাপারী এবং আমেনা বিবির তালাকের কাজটা কমপ্লিট করে। হাশূন্য মানে কি? হাশূন্য মানে হচ্ছে অভাবগ্রস্ত, যার ঘরে ভাত টাত কিছু নাই, কার আনুগত্য ধ্রুবতারার মতো অনর। আমরা দেখি যে পুরো ঘটনার মধ্যে এই যে রহিমার বিশ্বাস একেবারে অনর ছিল যে মজিদ জীবনেও ভুল হইতে পারে না। তারপরে দেখো 7 ছেলের বাপ হচ্ছে দুদু মিয়া। এই আধা পাকা মাথা থতমত হাসি দিয়ে বন্ধ করে, গাধার পিঠের মতো ঘাড়ে সমান, বলা হচ্ছে গাধার মতো পিঠ, অর্থাৎ গাধার যেমন পিঠ, গাধার মতো পিঠ তার, এবং ঘাড় হচ্ছে পুরোটা সমান। তার উক্তি হচ্ছে আমি গরিব মূর্খ মানুষ, কলমা জানো মিয়া? মজিদ প্রশ্নটি দুদু মিয়াকে করেছে। তো মজিদ তাকে বলেছিল কলমা জানো মিয়া? সে হাসতে হাসতে কিছু বলে নাই, কারণ সে তো কলমা জানতো না। দুদু মিয়ার মুখে লজ্জার হাসি আসে, কলমা জানে না বলে তাই। মজিদ মহব্বতনগরে দুদু মিয়াকে কলমা না জানার জন্য অকথ্য ভাষায় তিরস্কার করে। সো তৎকালীন সময়ে যারা ছিল তারা অকথ্য ভাষায় এই দুদু মিয়াকে তিরস্কার, মানে মজিদ যখন সুযোগ পাইছে তখন হচ্ছে এই তোমার দুদু মিয়াকে অকথ্য ভাষায় তিরস্কার করেছে। কলমা জানো না, এত কথা বলো, ক্ষুধার কোনো বিধি নিষেধ নেই, নামাজ কালাম নাই, আল্লাহ ক্ষুধার ভয় নেই, তুমি পাপি, কলমা জানো না, মরলে জবাব দিবে কি? এগুলো শুনে ভরা সমাজের মধ্যে দুদু মিয়া অনেক লজ্জা পেয়ে যায়। তারপর যদি দেখো লাল সালু উপন্যাসে মজিদের গ্রামের সবাই কি নির্মাণের কথা বলা হচ্ছে। তা লাল সালু উপন্যাসে মজিদ গ্রামের সবাই তিনি বলছিলেন যে আমরা একটা এই যে দেখো মসজিদ নির্মাণ করি, হ্যাঁ মসজিদ মাদ্রাসা হলে আমাদের জন্য ভালো। আর ওইদিকে আক্কাস, গ্রামের যে শিক্ষিত লোকটা ছিল আক্কাস, সে বলছিল গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করলে ইংরেজি শিখলে ছেলে মেয়েরা এবং গ্রামের জন্য ভালো। লাল সালু উপন্যাসে কার অন্তরে কুটিলতা আর অন্ধবিশ্বাস ছিল বেশি? আমরা দেখি যে এই উপন্যাসের মধ্যে সবচেয়ে বেশি অন্ধবিশ্বাস এবং কুটিলতা ছিল তাহের কাদেরের বাপের মধ্যে। তাহের কাদেরের বাপ ছিল সবচেয়ে জটিল টাইপের লোক, অকথ্য ভাষায় গালাগালি করতো এবং তার মধ্যে অনেক বেশি
কুটিলতা আর অবিশ্বাস ছিল, মানে তার মধ্যে সবসময় প্যাচ, জিলাপির প্যাচের মধ্যে ছিল। মোনাজাত শেষে মজিদ কোন দিকে পা ফেলেছিল, এটা অনেকবারই পরীক্ষায় আসে। যখন মোনাজাত শেষ হয়েছে সে দক্ষিণ দিকে পা ফেলেছে। লাল সালু উপন্যাসে প্রতিবাদের প্রতীককে আমরা দেখি লাল সালু উপন্যাসে পুরোটা ঘটনায় জমিলা তার আচরণে, কথাবার্তায় সবসময় প্রতিবাদ করে গিয়েছে। সো তোমরা যারা ক্লাসটা A to Z শেষ পর্যন্ত করেছো, তোমরা পুরো উপন্যাসটা একবার পড়লেই ঘটনাটা ধরতে পারবে, গুছিয়ে লিখতে পারবে। সো যারা উপন্যাস পড়নি, উপন্যাস পড়ার কোনো বিকল্প নাই। যদি উপন্যাসটা ভালোভাবে পড়তে পারো, কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। উপন্যাস পড়ার পাশাপাশি মুভিটা যদি একবার টিভি থেকে দেখে নাও, তাহলে এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গার জন্যই কভার হয়ে যাবে। যারা ভিডিওটা দেখছো শেয়ার দিবা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংকের PDF পাবা। পেজটা ফলো করে দাও, ভিডিও শেয়ার দিয়ে পেজে মেসেজ দিলে A to Z সব কিছু পেয়ে যাবা তুমি।